আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি বাংলাদেশের নয়, বিদেশি, তারপরেও বাংলাদেশ নিয়ে তার অনেক আগ্রহ আছে। তিনি বাংলাদেশের অনেক বিষয় নিয়ে অনেক কিছুই তিনি লেখেন। সেই সমস্ত বিষয়গুলো অনেক সময় তিনি সমালোচনার মুখে পড়েন, তারপরেও তার লেখাকে বাংলাদেশের মানুষ অনেক গুরুত্ব দেয়। সেই গুরুত্ব বিবেচনায় ডেইলি স্টারে ইংরেজিতে তিনি একটি কলাম লিখেছেন। সেই জায়গায় তিনি সম্ভাব্য 8টি বিষয় উল্লেখ করেছেন, যে 8টি বিষয়ের কারণে বাংলাদেশ জামাত ইসলাম 2026 সালের 12ই ফেব্রুয়ারির যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে তিনি জামাত ইসলাম বিজয়ী হতে পারেন, এরকম একটি বিশ্লেষণ তিনি তুলে ধরেছেন আর কি। এর মধ্যেই ভারতের কলকাতা ভিত্তিক অত্যন্ত জনপ্রিয় পত্রিকা, যদিও তাদের ইদানিংকালে অনেক লেখায় বাংলাদেশ বিদ্বেষী বা অনেক কিছু আছে, তারপরেও তারা একটি কলাম লিখেছেন সেই বাংলাদেশের নির্বাচনকে নিয়ে। সেই কলামে তারা বলছেন যে নীরবে নির্বাচনের খুঁটি সাজাচ্ছে বাংলাদেশের জামাত ইসলাম। এই জায়গায় তারা দাবি করেছেন যে 226টি আসনে একক প্রার্থী দিয়েছেন জামাত ইসলাম, এবং তার মধ্যে তারা 162 থেকে 188টি আসন পাওয়ার লক্ষ্য নিয়ে তারা আগাচ্ছেন। এর মধ্যে এই আসনগুলোতে জামাত ইসলামের পক্ষ থেকে ব্যাপক পরিমাণ টাকা বিনিয়োগ করা হচ্ছে, খরচ করা হচ্ছে নির্বাচনী প্রচারণার মাধ্যমে। তো প্রথমে যদি আসি, ডেভিড বার্গম্যান যে 8টি বিষয় সামনে এনে জামাত ইসলামের বিজয় আগামী এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হওয়ার সমূহ একটি সম্ভাবনা আছে, সেই জায়গায় ডেভিড বার্গম্যান কি বলেছেন? তিনি বলছেন যে সংগঠনের শক্ত কাঠামো। এই জায়গায় তিনি বলছেন যে বাংলাদেশের জামাত ইসলাম তৃণমূলের সংগঠন তুলে ধরা হয়েছে, তাদের ক্যাডার ভিত্তিক, রাজনৈতিক ও শৃঙ্খল ও অনেক দলের তুলনায় বেশি সংগঠিত। সুতরাং এই যে সংগঠনের শক্ত কাঠামো, সেইটার উপর বাংলাদেশ জামাত ইসলাম দাঁড়িয়েছেন, সেই জন্য তারা একটি ভালো অবস্থানে আছেন। এই যে 8টি কারণে জামাত ইসলাম জিতবে, তার একটি কারণ হচ্ছে এটি। দ্বিতীয় যে কারণটি, তারা বলছেন যে বিরোধী রাজনৈতিক শূন্যতা। এখানে আপনারা জানেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশে এই মুহূর্তে নাই, তারাও নির্বাচন করছে না বিদায় 3 নম্বরে যে রাজনৈতিক দলটি ছিল বাংলাদেশ জামাত ইসলাম, সেই দলটি এখন কিন্তু 1 নম্বরে বা 2 নম্বরে চলে এসেছে। সুতরাং যখন বড় দলগুলো দুর্বল বা বিভক্ত থাকে, তখন সংগঠিত ছোট বা মাঝারি দল রাজনৈতিক সুবিধা পেতে পারে, এই যুক্তি বিশ্লেষণ উঠেছে। আচ্ছা, যাই হোক, তিনি এইটা বলছেন। 3য় নম্বরে তিনি বলছেন যে আদর্শভিত্তিক ভোট ব্যাংক। জামাত একটি স্থানীয় আদর্শভিত্তিক সমর্থক গোষ্ঠী আছে, যারা পরিস্থিতি যাই হোক দলকে সমর্থন করে। এটা একেবারেই সত্য কথা। আমার মতো ভাষ্যবান না, আমি বিএনপির ছাত্রদল করেছি এক সময়, কিন্তু এখন আর করি না এই দলটি, আমি এখন ভাষ্যমান আর কি। তো সেরকমই কিন্তু জামাতের যে আদর্শভিত্তিক ভোট ব্যাংক, তারা কিন্তু জামাতের আদর্শটা পছন্দ করি জামাতে যায়, সেই জায়গায় তাদের ভোট অন্য কোনো দলে কখনোই যাবে না। সেই জন্য জামাত জিতার যে সমূহ সম্ভাবনা, তার 3 নম্বর পয়েন্ট গেল এটি। 4 নম্বর পয়েন্টে ডেভিড বার্গম্যান বলেছেন যে জোট রাজনীতির কৌশল। বাংলাদেশের রাজনীতিতে জোট গুরুত্বপূর্ণ, সঠিক জোট করলে ছোট দল ও বড় দলে প্রভাব ফেলতে পারে, এই দিকটি আলোচিত হয়েছে। আচ্ছা, এই যে জোট, এখন দেখেন জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে এনসিপি গঠিত হয়েছে, এনসিপির কিন্তু একটি জনসমর্থন সারা বাংলাদেশ ব্যাপী আছে, এবং তাদের গ্রহণযোগ্যতা আছে, এটা নির্দ্বিধায় বলা যায়। হয়তো আওয়ামী লীগের লোকজনের কাছে নাই, কিন্তু বিএনপি, জামাত, অন্য সকল রাজনৈতিক দল, সাধারণ মানুষের মধ্যে এই যে এনসিপির একটি গ্রহণযোগ্যতা আছে, সেই জায়গায় এই যে জোটভিত্তিক রাজনীতির যে কৌশলটা অন্ততপক্ষে জামাত ইসলাম গ্রহণ করতে পেরেছে, এবং অন্য অনেককেই তারা নিয়েছেন। তো সেই জন্য তারা একটি ভালো অবস্থানে যাবেন। 5 নম্বরে তারা বলছেন সামাজিক ও ধর্মীয় নেটওয়ার্ক। তারা বলছেন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, এসবের মাধ্যমে প্রভাব বিস্তার করার বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। দেখুন, সামাজিক ও ধর্মীয় নেটওয়ার্ক, এটা নিঃসন্দেহে বলা যায় জামাতের চাইতে বেশি শক্তিশালী এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি কেউ নাই। সুতরাং এটাও তিনি ঠিক সত্যতা আছে এখানে। তারপর 6 নম্বরে তিনি যে পয়েন্টটি তুলে ধরেছেন, সেই জায়গায় তিনি বলছেন যে তরুণ ও নতুন ভোটারদের টার্গেট। নতুন প্রজন্মের মধ্যে নিজেদের বার্তা পৌঁছানোর কৌশল নিয়েও জামাত ইসলাম এগিয়ে আছেন। দেখুন, নতুন বা তরুণ
প্রজন্মের যে ভোটার তারা যে জামাতের পক্ষে আছেন এবং তারা যে জামাতকে ভোট দিবেন তার একটি বার্তা কিন্তু তরুণ প্রজন্ম এবং ইয়াং যে ভোটার বা নতুন যারা ভোটার হয়েছেন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন সহ অন্যান্য যতগুলো মানে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোর মধ্য দিয়ে কিন্তু তরুণ প্রজন্ম বা নতুন ভোট যারা আছেন তারা কিন্তু একটা বার্তা দিয়েছেন। তারপরে তিনি বলছেন 7 নম্বর যে পয়েন্টটি ছিল রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, যদি বড় রাজনৈতিক পরিবর্তন বা ক্ষমতার ভারসাম্য বদল আসে তাহলে অপেক্ষাকৃত সংগঠিত দল সুযোগ পেতে পারে। এখানে বাংলাদেশে তো এটা হচ্ছে, সেটা নির্দ্বিধায় বলা যায়। আর 8 নম্বরে বলছেন দীর্ঘমেয়াদী কৌশল ও ধৈর্য। দীর্ঘমেয়াদী কৌশল ও ধৈর্য, জামাত ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে, তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোয়, এই পর্যবেক্ষণ তাই বলেছেন আর কি, ডেভিড বার্গম্যান তাই বলেছেন। তো সেই জায়গায় এই যে 8 নম্বরে যে পয়েন্টটি দিয়েছে যে দীর্ঘ মেয়াদী কৌশল, জামাত ইসলাম সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 54 বছর ধরে তারা আজ মানে গুটি গুটি পা করে মানে এগিয়ে গেছেন। কখনো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জোট করে, কখনো আওয়ামী লীগের সাথে জোট করে বাংলাদেশের রাজনীতিতে তাদের যে অবস্থান এবং মানুষের মধ্যে যে তাদের গ্রহণযোগ্যতা সেটা কিন্তু একেবারে নির্দ্বিধায় তারা সামনে তুলে এনেছেন। যাই হোক, এখানে এই যে কলকাতা ভিত্তিক যেই আনন্দবাজার পত্রিকা সেই জায়গায় তারা বলছেন যে এই যে 300 আসনের যে সংসদীয় নির্বাচন, এই জায়গায় 200 কয়টি বললো তারা, একটু দেখি, 226টি সংসদীয় আসনে জামাত একক প্রার্থিতা দিয়েছে। এর মধ্যে জামাত ইসলাম 288 162 থেকে। তো এই জায়গায় জামাত ইসলাম নিজেরা অনেক টাকা, এখানে বলছেন যে একটা সংসদীয় আসনে প্রায় 100 কোটি, আবার কোনো জায়গায় 100-এরও অধিক কোটি টাকা খরচ করছেন। এই যে নির্বাচনী আসনগুলো, এই নির্বাচনী আসনগুলোতে 2024 সালের অক্টোবর থেকেই কিন্তু জামাত ইসলাম প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। সব কিছু বিবেচনা করলে যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশের যতগুলো পুল হয়েছে বা নির্বাচন নিয়ে যতগুলো জরিপ হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে যে বিষয়গুলো আসছে, সব কিছু মিলিয়ে যদি আমি বলি তাহলে আমি দেখছি যে এই যে ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে জামাত ইসলামের বিজয়ী হওয়ার সম্ভাবনার কথাটাই কিন্তু সবাই বেশি বলছেন। এবং বিএনপি বড় রাজনৈতিক দল, তাদের অনেক নেতাকর্মী আছে, তাদের জনসমর্থন আছে, কিন্তু অনেকগুলো বিষয়ে তারা অনেক পিছিয়ে গেছেন। এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য, তার প্রজ্ঞা, সব কিছু মিলিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যেই পদচারণা, তাদের যেই নেতাকর্মী আছেন তারা যেভাবে অ্যাক্টিভিটিস চালাচ্ছেন এবং মাঠ পর্যায়ে গরিব মানুষের কাছে, গ্রামে গঞ্জে বাজারে হাটে, সেই জায়গায় বিএনপি অনেক ক্ষেত্রেই তাদের অতীত কর্মকাণ্ড, মানে গত 1 বছরের কর্মকাণ্ড এবং বর্তমান অনেক ক্ষেত্রেই তাদের কর্মকাণ্ড এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সাথে বেশি দরমহরম মাখামাখি, এই সকল বিষয়গুলোর কারণে কিন্তু বিএনপি অনেকটা ব্যাকফুটে আছেন বা পিছনে আছেন। তো দেখা যাক, আর নির্বাচনের খুব বেশি একটা দিন বাকি নাই। আমরা এখন আর ওইরকমভাবে সরাসরি না বললেও যেটা বোঝা যাচ্ছে আপাতত দৃষ্টিতে যে এই নির্বাচনটিতে বিএনপির ঘাড়ে না, বিএনপির মানে এখন একেবারে সামনাসামনি নিঃশ্বাস ফেলছে জামাত ইসলাম, আবার বিএনপিও জামাত ইসলামের উপর নিঃশ্বাস ফেলছে। বলা যাবে না যে এককভাবে জামাত ইসলামী নির্বাচনে বিজয়ী হয়ে চলে আসবে, তবে জামাত রাষ্ট্র ক্ষমতা আসার সমূহ সম্ভাবনা আছে। এটা বিএনপি থেকে অনেক ক্ষেত্রেই, যদি আমি বলি যে জামাত ইসলাম এখন 51% আর বিএনপি 49%, এরকম একটা অবস্থার মধ্যে কিন্তু এই মুহূর্তে আছে। মানে বিএনপির থেকেও জামাত ইসলাম এগিয়ে আছে আর কি এই নির্বাচনটি বিজয় হওয়ার কারণে। দেখা যাক কি হয় সামনের আরও কয়েকটা দিনে আমরা আরও অনেক কিছু সুস্পষ্ট হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।